দি ডিপ ডাইভে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ে এই গভীর অনুসন্ধানটা করতে যাচ্ছি যেটা আসলে ইতিহাস আর বিজ্ঞানের এক অদ্ভুত মেলবন্ধন। আমরা শুধু কিছু প্রাচীন পাণ্ডুলিপি বা ঐতিহাসিক প্রবন্ধ নিয়ে কথা বলবো না, বরং এমন এক সময়ের আড়ালে উকি দেব যখন মানুষের কাছে বিজ্ঞান আর অলৌকিকতার মধ্যকার সীমারেখাটা বেশ অস্পষ্ট ছিল। একদমই তাই। আমাদের হাতে থাকা চিকিৎসা বিজ্ঞানের আধুনিক গবেষণা, সুশ্রুত সংহিতা এবং আর্যভট্টীয়র মতো প্রাচীন পাণ্ডুলিপিগুলো কিন্তু এক বিস্ময়কর গল্প বলছে। আজ থেকে ২৫০০ বছরের কথা। চারদিকে যখন ধর্মীয় কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয়জয়কার, ঠিক তখনই প্রাচীন ভারতের মাটিতে এমন দুজন মানুষের কাজ আমরা দেখতে পাই যারা প্রচলিত বিশ্বাসকে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আর তারা জোর দিয়েছিলেন বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ এবং যাকে বলে পদ্ধতিগত নথিবদ্ধকরণ বা সিস্টেম্যাটিক ডকুমেন্টেশনের উপর। এদের একজন হলেন সার্জারির জনক সুশ্রুত, আর অন্যজন গণিত ও জ্যোতির্বিজ্ঞানের জাদুকর আর্যভট্ট। প্রাচীন ভারতের ইতিহাসের দিকে তাকালে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। সে যুগের রোগ ব্যাধি, শরীরের গঠন বা মহাকাশ সবকিছুরই ব্যাখ্যা খোঁজা হতো ধর্মীয় বিশ্বাসের মধ্যে। কিন্তু এই দুজন একটা বিশাল প্যারাডাইম শিফট নিয়ে এসেছিলেন। প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নিতে তারা একেবারেই নারাজ ছিলেন, তাই তো? হ্যাঁ, একদম। অন্ধবিশ্বাস থেকে সরে এসে সরাসরি বাস্তব অভিজ্ঞতা, এম্পিরিক্যাল অবজারভেশনের দিকে এই যে উত্তরণ, এটাই তাদের কাজের সবচেয়ে বড় ভিত্তি। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ভাবুন একবার, যখন আধুনিক কোনো স্ক্যালপেল নেই, অণুবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কিচ্ছু নেই, তখন কিভাবে একজন চিকিৎসক মানুষের শরীরের ভেতরের এত নিখুঁত অ্যানাটমি তৈরি করছিলেন? বা একজন গণিতবিদ কিভাবে বলে দিচ্ছিলেন যে পৃথিবী আসলে স্থির নয়? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দে কাশীতে সুশ্রুতের কাজের যে বিবরণ পাওয়া যায় তা এই বাস্তব অভিজ্ঞতার এক চূড়ান্ত নিদর্শন। সূত্রগুলো পড়লে একটা বিষয় খুব অবাক করে। সে যুগে কিন্তু সার্জারি বা অস্ত্রোপচারকে চিকিৎসার মূল ধারা হিসাবে ধরা হতো না। মানুষ সার্জারিকে বেশ সন্দেহের চোখে দেখত। অনেকটা চিকিৎসার একদম শেষ উপায় হিসেবে ভাবা হতো। কিন্তু সুশ্রুত এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় নিয়ে আসেন। তবে আমার মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হল, একজন সফল সার্জন হতে গেলে তো মানুষের শরীরের ভেতরের গঠন বা অ্যানাটমি সম্পর্কে একদম নিখুঁত ধারণা থাকতে হবে। অবশ্যই। পেশি কোথায়, স্নায়ু কোথায়, রক্তনালী কিভাবে ছড়িয়ে আছে, এগুলো তো জানতেই হবে। কিন্তু তৎকালীন সমাজে মৃতদেহ স্পর্শ করাটা তো চরম সামাজিক ও ধর্মীয় ট্যাবু ছিল। মৃতদেহ ছুলে অশৌচ বা অপবিত্র বলে গণ্য করা হতো। তাহলে তিনি এই অ্যানাটমি শিখলেন কিভাবে? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ঠিক সেটাই, তার সামাজিক বাধা পেরোনোর পদ্ধতি। সামাজিক এবং ধর্মীয় নিয়মের প্রতি সরাসরি কোনো আঘাত না হেনেও তিনি তার কাজ হাসিল করেছিলেন। একটা রূপহোল বের করেছিলেন? ঠিক তাই। তিনি বুঝতে পেরেছিলেন শরীরের ভেতরের কলকবজা না দেখে সার্জারি করা অসম্ভব। তাই তিনি এমন মৃতদেহ বাছে নিতেন যে ব্যক্তি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে বা বিষ প্রয়োগে মারা যায়নি। এরপর সেই মৃতদেহকে স্রোতযুক্ত নদীতে ঘাসের আচ্ছাদন দিয়ে 7 দিনের জন্য ডুবিয়ে রাখতেন। হ্যাঁ, 7 দিন। স্রোতযুক্ত নদী বাছে নেওয়ার কারণ ছিল যাতে জল স্থির না থাকে এবং প্রাকৃতিক পচন প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। তো স্রোতযুক্ত নদীতে 7 দিন ডুবিয়ে রাখার পর আসলে কি ঘটত? 7 দিন পর মৃতদেহটি যখন পচে ফুলে উঠত এবং নরম হয়ে যেত, তখন সেটিকে পানি থেকে তুলে আনা হতো। এরপর গাছের ছাল বা শক্ত কোনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওপরের পচা স্তর সরিয়ে ফেলা হতো। উফ, ভাবলেই গা শিউরিয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু এই পদ্ধতিতে কোনো ধারালো অস্ত্র ব্যবহার না করেই তিনি পেশি, স্নায়ু, রক্তনালী এবং হাড়ের গঠন স্তরে স্তরে উন্মোচন করতেন, আধুনিক যুগের কোনো প্রিজারভেটিভ বা ফরমালিন ছাড়াই। শুধুমাত্র প্রকৃতির সাহায্য নিয়ে। একদম। তিনি মানবদেহের অ্যানাটমি সম্পর্কে যে বিশাল জ্ঞানভাণ্ডার তৈরি করেছিলেন তা যে কোনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানীর কাছেও বিস্ময়কর মনে হবে। প্রতিটি পেশি ও স্নায়ুর অবস্থান অত্যন্ত নিখুঁতভাবে নথিবদ্ধ করা হয়েছিল। যা ছাড়া আসলে জটিল অস্ত্রোপচার কোনোভাবেই সম্ভব ছিল না। আর শুধু তো অ্যানাটমি নয়, তার তৈরি সার্জিক্যাল যন্ত্রপাতিগুলোর তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। হ্যাঁ,
সুশ্রুত সংহিতায় মোট ১২১টি সার্জিক্যাল যন্ত্রপাতি ডিজাইনের কথা বলা হয়েছে। আর এগুলোকে যন্ত্র বা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট এবং শস্ত্র বা শার্প ইনস্ট্রুমেন্ট এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। লোহা, হাড় ও কাঠ দিয়ে তৈরি এই যন্ত্রগুলোর মধ্যে এমন অনেক ডিজাইন আছে যেগুলো আজকের দিনের ফোরসেপস বা স্ক্যালপেলের সাথে হুবহু মিলে যায়। মিলে যায়, কারণ ডিজাইনের বেসিক প্রিন্সিপালটা একই। কিন্তু একটা খটকা থেকেই যায়। আধুনিক যুগে আমরা জানি যে অপরিষ্কার যন্ত্রপাতি দিয়ে অপারেশন করলে মারাত্মক ইনফেকশন হতে পারে। সে যুগে তো আর অ্যান্টিবায়োটিক ছিল না। তাহলে ইনফেকশন ঠেকানোর উপায় কী ছিল? এই জায়গাটিতেই সুশ্রুত তার সময়ের চেয়ে হাজার বছর এগিয়েছিলেন। তিনি এই যন্ত্রপাতিগুলোকে শুধু তৈরি করেই থেমে থাকেননি, বরং এগুলোকে নিয়মিত ধারালো করা এবং আগুনের সাহায্যে জীবাণুমুক্ত বা স্টেরিলাইজ করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। আগুনের সাহায্যে স্টেরিলাইজ করা? হ্যাঁ, আধুনিক সার্জারির মূল ভিত্তিই হল স্টেরিলাইজেশন। তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষতের মধ্যে বাইরে থেকে কোনো দূষিত পদার্থ গেলে তা পচে যেতে পারে। তাই তিনি বিভিন্ন ভেষজ প্রস্তুতির পাশাপাশি এক ধরনের অ্যান্টিসেপটিক সলিউশন ব্যবহারের কথাও উল্লেখ করেছিলেন। মানে জীবাণুতত্ত্ব বা জার্ম থিওরি আবিষ্কারের বহু আগেই তিনি এর ব্যবহারিক প্রয়োগ শুরু করে দিয়েছিলেন। ঠিক তাই, যা অসংখ্য রোগীদের মৃত্যুর হাত থেকে বাঁচাত। এটা সত্যি অভাবনীয়। এবার সেই বিখ্যাত রাইনোপ্লাস্টি বা নাক পুনর্গঠনের কথায় আসা যাক, যাকে বিশ্বজুড়ে ইন্ডিয়ান মেথড বলা হয়। প্রাচীন ভারতে নাক কেটে দেওয়া তো একটি প্রচলিত শাস্তি ছিল। এর ফলে সামাজিকভাবে মানুষকে চরম অপমানের শিকার হতে হতো। হ্যাঁ, আর সূত্রগুলো বলছে সুশ্রুত কপাল থেকে চামড়ার ফ্ল্যাপ বা অংশ নিয়ে নতুন নাক তৈরি করতেন। এই প্রক্রিয়াটা আসলে কতটা জটিল ছিল? পদ্ধতিটা অত্যন্ত সূক্ষ্ম এবং আধুনিক প্লাস্টিক সার্জারির একদম সমকক্ষ ছিল। প্রথমেই তিনি একটি পাতার সাহায্যে রোগীর নাকের মাপ নিতেন। এরপর সেই মাপে কপাল থেকে চামড়ার একটি অংশ বা ফোরহেড ফ্ল্যাপ এমনভাবে কেটে নিতেন যাতে তার একটি দিক কপালের সাথেই যুক্ত থাকে, যাতে রক্ত চলাচলটা ব্যাহত না হয়, তাই তো? একদম ঠিক ধরেছেন। চামড়ার সেই অংশটিকে যদি পুরোপুরি কেটে আলাদা করে ফেলা হতো, তাহলে রক্ত সঞ্চালনের অভাবে সেটি শুকিয়ে নষ্ট হয়ে যেত। তারপর সেই চামড়াটিকে উল্টে এনে নাকের জায়গায় বসিয়ে দেওয়া হতো। আর শ্বাস নেওয়ার জন্য? হ্যাঁ, নাক যাতে ভেতরে দেবে না যায় এবং রোগী যাতে শ্বাস নিতে পারে, তার জন্য দুটি ছোট ফাঁপা নল বা রিড নাসারন্ধ্রের ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো। অবিশ্বাস্য। 18 শতকে ইউরোপীয় সার্জনরা যখন এই পদ্ধতিটি সম্পর্কে জানতে পারেন, তখন তারা রীতিমতো অবাক হয়ে যান আর এটিকেই আধুনিক প্লাস্টিক সার্জারির ভিত্তি হিসেবে গ্রহণ করেন। আর শুধু নাক নয়, কাটা, ঠোঁট এবং কানের সার্জারিতেও তিনি এই ধরনের গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করতেন বলে জানা যায়। কিন্তু এই এত বড় একটা সার্জারি করার পর তো সেই জায়গাটা সেলাই করারও প্রয়োজন হতো। হ্যাঁ, সুচারিং বা সেলাইয়ের কাজটা তিনি আধুনিক কোনো মেডিকেল থ্রেড দিয়ে নয়, বরং ঘোড়ার চুল এবং গাছের ফাইবার ব্যবহার করে করতেন। কন্টিনিউয়াস, ইন্টারলকিং, জিগজ্যাগ এমন নানা ধরনের সেলাইয়ের পদ্ধতির উল্লেখ আছে তার বইয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, রোগীরা এই চরম ব্যথা সহ্য করত কিভাবে? অ্যানেস্থেশিয়া ছাড়াই কি কাটাছেঁড়া করা হতো? না না, পুরোপুরি বিনা অ্যানেস্থেশিয়ায় এত জটিল অপারেশন করা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ব্যথা কমানোর জন্য সুশ্রুত আফিম বা ওহিফেন এবং গাঁজা বা বিজয়া দিয়ে তৈরি বিশেষ পানীয় ব্যবহার করতেন। মানে একটা ন্যাচারাল সিডেটিভ হিসেবে কাজ করত। ঠিক, এটি আধুনিক যুগের জেনারেল অ্যানেস্থেশিয়ার মতো রোগীকে হয়তো পুরোপুরি অজ্ঞান করত না, কিন্তু রোগীর স্নায়ুকে এতটাই অসাড় করে দিত যে ব্যথা সহ্য করা সম্ভব হতো। আর চোখের ছানি বা ক্যাটারাক্টের চিকিৎসায় তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটাও তো দারুণ। হ্যাঁ, কাউচিং নামের পদ্ধতি। শলাকার নামের একটি বিশেষ যন্ত্র দিয়ে চোখের অস্বচ্ছ লেন্সটিকে পেছনের দিকে ঠেলে সরিয়ে দেওয়া হতো, যাতে আলো রেটিনায় পৌঁছাতে পারে এবং দৃষ্টিশক্তি ফিরে আসে। সত্যি বলতে কি, 2500 বছর আগে এই ধরনের চিন্তাভাবনা চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল দিগন্তের সূচনা করেছিল। সুশ্রুত যেমন মানুষের শরীর নিয়ে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বাস্তব অভিজ্ঞতার ওপর জোর দিয়েছিলেন, ঠিক একই ধরনের বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাই আরেকটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে। একদম। চলুন আমাদের আলোচনার মোড় এবার সেদিকেই ঘুরিয়ে নেওয়া যাক। আনুমানিক 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে জন্ম নেওয়া আরেক বিস্ময়কর প্রতিভা হলেন আর্যভট্ট।
মাত্র ২৩ বছর বয়সে রচিত তার আর্যভটীয় গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের মতোই এই ক্ষেত্রটিকে ধর্মীয় মোড়ক থেকে বের করে এনেছিল। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব যে সুশ্রুত এবং আর্যভট্টের কাজের ধরনটা একদম এক। আর্যভট্টের আর্যভট্টীয় বইটি মাত্র ১১৮টি শ্লোকের একটি সংকলন হলেও এটি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এবং গ্রহ নক্ষত্রের গতিবিধির এক বিশাল রত্নভাণ্ডার। প্রাচীন যুগে যখন গ্রহ নক্ষত্রকে দেবতা হিসেবে পুজো করা হতো তখন আর্যভট্ট মহাকাশকে নিছক গাণিতিক নিয়মের ফ্রেমে বেঁধে ফেলেছিলেন। হ্যাঁ, তিনি প্রমাণ করেছিলেন যে মহাবিশ্ব কোনো জাদুর ওপর নয়, বরং অঙ্কের ওপর নির্ভর করে চলে। আমাদের মনে রাখতে হবে আমরা এখানে কোনো ধর্মীয় বিতর্ক উস্কে দিচ্ছি না, বরং পাণ্ডুলিপিগুলো ঠিক কী বলছে সেটাই বিশ্লেষণ করছি। অবশ্যই। আর এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, বিশেষ করে তার পাইয়ের মান নির্ণয়ের পদ্ধতিটি। আমাদের সূত্রগুলো জানাচ্ছে যে আর্যভট্ট একটি অদ্ভুত সুন্দর শ্লোকের মাধ্যমে পাইয়ের মান হিসেব করেছিলেন। হ্যাঁ, শ্লোকটির গাণিতিক হিসেবটি যদি একটু ভেঙে বলা যায়। আমি বলছি ৪-এর সাথে ১০০ যোগ করে তাকে ৮ দিয়ে গুণ করে তার সাথে ৬২,০০০ যোগ। ঠিক, অর্থাৎ ৬২,৮৩২, আর তাকে ২০,০০০ একক ব্যাসিষ্ট বৃত্ত দিয়ে ভাগ করতে হবে। এর ফলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাওয়া যায় ৩.১৪১৬। এই হিসেবটা গাণিতিক উৎকর্ষের এক চূড়ান্ত নিদর্শন। দশমিকের পর ৪ ঘর পর্যন্ত পাইয়ের এত নিখুঁত মান তার সময় পর্যন্ত পৃথিবীর আর কোনো গণিতবিদ বের করতে পারেননি। সত্যিই তাই। অনেকেই মনে করেন আর্যভট্ট সম্ভবত বুঝে পেরেছিলেন যে পাই একটি অমূলদ বা ইররেশনাল সংখ্যা, যার মানে হল এই সংখ্যাটির দশমিকের পর মান চলতেই থাকে, এর কোনো নির্দিষ্ট শেষ নেই। বৃত্তের পরিধি মেপে মহাকাশের বিভিন্ন গ্রহের কক্ষপথ হিসেব করার জন্য এই পাইয়ের নিখুঁত মান জানাটা সে যুগে অত্যন্ত জরুরি ছিল। আর মহাকাশের এই বিশাল বিশাল হিসেব মনে রাখার জন্য তার সংখ্যা লেখার পদ্ধতিটিও ছিল দারুণ অভিনব। সে যুগে এত বড় বড় গাণিতিক সংখ্যা তো লিখে রাখা বা মনে রাখা বেশ কঠিন ছিল। হ্যাঁ, কারণ কাগজ বা কলমের এত সহজলভ্যতা ছিল না, তাই সবকিছু মনে রাখতে হতো। আমি পড়েছি যে আর্যভট্ট সংখ্যা লেখার জন্য প্রচলিত ব্রাহ্মীলিপি ব্যবহার না করে নিজস্ব একটি বর্ণানুক্রমিক পদ্ধতি বা অ্যালফানিউমেরিক নোটেশন সিস্টেম আবিষ্কার করেছিলেন। এই পদ্ধতিটি আসলে কিভাবে কাজ করত? আর্যভট্ট এমন একটি ধ্বনিভিত্তিক বা সাউন্ড বেসড নোটেশন সিস্টেম তৈরি করেছিলেন যেখানে ব্যঞ্জন বর্ণগুলো ব্যবহৃত হতো অঙ্ক বা ডিজিট হিসেবে, আর স্বরবর্ণগুলো বোঝাত স্থান বা প্লেস ভ্যালু, যেমন একক, দশক, শতক। ঠিক। এর ফলে সুবিধা হল কয়েক কোটি বা বিলিয়ন মানের কোনো বিশাল সংখ্যাকে মাত্র কয়েকটি অক্ষরের একটি ছোট উচ্চারণযোগ্য শব্দের রূপ দেয়া যেত। বাহ, এটিকে তো আধুনিক কম্পিউটারের ডেটা কম্প্রেশন টেকনিকের সাথে তুলনা করা যেতে পারে। একদম তাই। বিশাল বড় বড় অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল বা গ্রহের অবস্থানের তালিকা মুখস্থ রাখার জন্য এই পদ্ধতিটি ছিল এক কথায় যুগান্তকারী। বড় বড় সমীকরণগুলো যেন এক একটা গানের কলি হয়ে উঠত। এই ডেটা কম্প্রেশনের ধারণাটা সত্যিই চমকে দেওয়ার মতো। শুধু গণিত নয়, জ্যোতির্বিজ্ঞানেও তিনি সমান পারদর্শী ছিলেন। আর্যভট্টই প্রথম বলেছিলেন যে পৃথিবী স্থির নয়, বরং এটি তার নিজক্ষের ওপর ঘোরে, আর এর ফলেই নক্ষত্রদের পশ্চিম দিকে সরে যেতে দেখা যায়। হ্যাঁ, তিনি একটি দারুণ উপমা ব্যবহার করেছিলেন। নৌকায় বসে থাকলে তীরের স্থির গাছপালা বা বস্তুগুলোকে মনে হয় যেন পেছনের দিকে সরে যাচ্ছে। ঠিক তেমনি পৃথিবী ঘোরার কারণে আকাশের স্থির নক্ষত্রগুলোকে পেছনের দিকে সরে যেতে দেখা যায়। কিন্তু এই চিন্তাটা সে যুগে সমাজ কিভাবে গ্রহণ করেছিল? এই দাবিটি করা সেই সময়ে চরম সাহসিকতার ব্যাপার ছিল। তৎকালীন সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির হয়ে আছে এবং সূর্য ও সমস্ত গ্রহ নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। মানে জিওসেন্ট্রিক মডেল। হ্যাঁ, এই প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে এমন একটি বৈজ্ঞানিক সত্যি তুলে ধরাটা সাধারণ কথা ছিল না। এর জন্য তাকে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। শুধু তাই নয়, তিনি পৃথিবীর পরিধিও মেপেছিলেন। 39,980 কিলোমিটার, তাই না? হ্যাঁ, যা আধুনিক উপগ্রহের মাধ্যমে মাপা হিসাবের চেয়ে মাত্র 0.2% আলাদা। আর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও তো তিনি প্রচলিত পৌরাণিক কাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন।
সে যুগে তো বিশ্বাস করা হতো যে রাহু এবং কেতু নামে দুই রাক্ষস সূর্য বা চাঁদকে গিলে ফেললে গ্রহণ হয়। কিন্তু আর্যভট্ট এই ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে এক সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। তার ব্যাখ্যাটি ছিল পুরোপুরি জ্যামিতি এবং ছায়ার খেলার উপর নির্ভরশীল। সূত্রগুলো স্পষ্ট দেখাচ্ছে যে তিনি জ্যামিতিক প্রমাণ দিচ্ছিলেন। ঠিক, তিনি স্পষ্টভাবে প্রমাণ করেছিলেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটি কেবল সূর্যের আলোয় আলোকিত হয়। আর যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরল রেখায় চলে আসে, তখন একটি বস্তুর ছায়া অন্যটির ওপর পড়ে। অর্থাৎ চাঁদ ও পৃথিবীর এই একে অপরের ওপর ফেলা ছায়ার কারণেই মূলত গ্রহণ ঘটে থাকে। কোনো রাক্ষসের কারণে নয়। তিনি এই ছায়ার আকার আর গ্রহণের সময়কাল নির্ণয় করার গাণিতিক সূত্র আবিষ্কার করেছিলেন। এটি ছিল পুরাণ থেকে বেরিয়ে এসে পুরোপুরি বিজ্ঞানভিত্তিক এক ব্যাখ্যা। আমাদের সূত্রগুলো ঘাঁটলে দেখা যায় বীজগণিতের ক্ষেত্রেও তার অবদান কোনো অংশে কম নয়, বিশেষ করে ডায়োফেন্টাইন ইকুয়েশনের সমাধানে, যেখানে অজানা রাশি থাকে একাধিক কিন্তু সমীকরণ থাকে একটি। এই সমীকরণগুলোর সমাধান করার জন্য তিনি কুট্টক নামের একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই কুট্টক বিষয়টা আসলে কি? কুট্টক শব্দটির আক্ষরিক অর্থ হল গুঁড়ো করা বা টুকরো টুকরো করা। ইংরেজিতে একে পলভারাইজার বলা যেতে পারে। যখন কোনো গাণিতিক সমীকরণ খুব জটিল হয়ে যায়, তখন এই পদ্ধতির সাহায্যে সেই বড় সমস্যাটিকে ছোট ছোট ও সহজ অংশে ভেঙে ফেলা হয়। যতক্ষণ না পর্যন্ত সেটির সমাধান একদম চোখের সামনে পরিষ্কার হয়ে ওঠে। একদম। বিষয়টি অনেকটা এমন যে একটি বিশাল পাথরের টুকরোকে ভেঙে ছোট ছোট নুড়িতে পরিণত করা, যাতে সেগুলো সহজেই গোনা যায়। আধুনিক কম্পিউটার সায়েন্সে অ্যালগোরিদম যেভাবে কাজ করে, এই কুটক পদ্ধতিটিও ঠিক সেই একই নীতিতে কাজ করত। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে আমরা সুশ্রুত এবং আর্যভট্টের কাজ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আজকের দিনে দাঁড়িয়ে এর গুরুত্ব আসলে কতটা? যারা শুনছেন তাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্ক কি? এই আলোচনা থেকে একটি খুব পরিষ্কার চিত্র আমাদের সামনে উঠে আসে। এই দুই চিন্তাবিদ দুটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করলেও তাদের কাজের মূল সুর ছিল এক। তারা দুজনেই তত্ত্ব বা কল্পনার চেয়ে পর্যবেক্ষণ এবং পদ্ধতিগত নথিভুক্তিকরণের উপর বেশি জোর দিয়েছিলেন। হ্যাঁ, সুশ্রুতের সুশ্রুত সংহিতায় যেমন 1120টি রোগ, 700টি ঔষধি গাছ আর 8 ধরনের সার্জারির নিখুঁত বিবরণ আছে। ঠিক তেমনি আর্যভট্টের আর্যভটীয়তে জ্যামিতি, ত্রিকোণমিতির সাইন টেবল এবং বীজগণিতের পদ্ধতিগত নথিবদ্ধকরণ আছে। বিজ্ঞান আসলে শুধুমাত্র ভাবনার ওপর নির্ভর করে এগোতে পারে না। তার জন্য দরকার হয় নির্ভুল তথ্য সংরক্ষণের, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই তথ্যের ওপর ভিত্তি করে আরও সামনে এগোতে পারে। আজকের দিনের আধুনিক চিকিৎসাবিজ্ঞান বা মহাকাশ গবেষণার দিকে তাকালে এই শেকড়গুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। উন্নত প্লাস্টিক সার্জারি, চোখের ছানি অপারেশন থেকে শুরু করে মহাকাশে পাঠানো স্যাটেলাইটের নিখুঁত কক্ষপথের হিসেব কিংবা ত্রিকোণমিতি ব্যবহার করে জিপিএস ন্যাভিগেশন, এই সব কিছুরই ভিত্তি গড়ে উঠেছিল আজ থেকে 2500 বছর আগের সেই সব সাহসিকতা এবং পর্যবেক্ষণের ওপর। তৎকালীন সমাজের অন্ধত্বকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানভিত্তিক নথিবদ্ধকরণের যে যাত্রা তারা শুরু করেছিলেন, আজ গোটা বিশ্ব সেই পরিশ্রমেরই সুফল পাচ্ছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট রাখা বা সুশ্রুতকে ফাদার অফ প্লাস্টিক সার্জারি হিসেবে সম্মান জানানোটা সেই যুগান্তকারী আবিষ্কারগুলোরই স্বীকৃতি। এই দুজন মানুষের কাজ আমাদের এই শিক্ষাই দেয় যে সমাজে প্রচলিত ধারা বা সংখ্যাগরিষ্ঠের বিশ্বাস সবসময় সঠিক নাও হতে পারে। যখন পুরো সমাজ একটি ধারণাকে চরম সত্য বলে মেনে নিচ্ছে, তখন সেই ধারণাকে প্রশ্ন করার সাহস রাখাটাই হলো প্রকৃত বিজ্ঞানের ধর্ম। সুশ্রুত এবং আর্যভট্ট সেই সাহস দেখিয়েছিলেন বলেই আজ আমরা আধুনিক বিজ্ঞানের এই আলো দেখতে পাচ্ছি। আজকের এই গভীর অনুসন্ধান থেকে আমরা দেখলাম কিভাবে প্রাচীন ভারতের মাটিতে চিকিৎসাবিজ্ঞান এবং গণিত হাত ধরাধরি করে কুসংস্কারের অন্ধকার থেকে বিজ্ঞানের আলোয় বেরিয়ে এসেছিল। তবে শেষ করার আগে সূত্র থেকে পাওয়া এমন একটি তথ্য শেয়ার করতে চাই, যা শোনার পর হয়তো অনেকক্ষণ আপনাদের মনের মধ্যে একটা রেশ থেকে যাবে। আচ্ছা, কি সেটা?
আজকের আলোচনায় সুশ্রুতের সার্জারির নিখুঁত পদ্ধতি নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু মানুষের ওপর সরাসরি ছুরি চালানোর আগে একজন শিক্ষানবিশ কিভাবে তার হাত পাকাবে? সুশ্রুতের কঠোর নির্দেশ ছিল সার্জারি শেখার শুরুতে কোনোভাবেই কোনো মানুষের ওপর অনুশীলন করা যাবে না। তাহলে তারা শিখত কিভাবে? এর পরিবর্তে তিনি তার ছাত্রদের ফুল, ফল, শাকসবজি যেমন লাউ বা তরমুজের উপর কাটিং বা ইনসিশন করতে শেখাতেন। চামড়ার ব্যাগে জল ভরে সেটির ওপর ফুটো করার প্র্যাকটিস করাতেন, যাতে বুঝতে পারা যায় রক্তনালী কাটলে কিভাবে রক্ত বের হতে পারে। এমনকি কাদামাটি বা মোমের তৈরি মডেলের ওপর চলত সেলাইয়ের অনুশীলন। বাহ, অসাধারণ তো! ভাবলে অবাক লাগে, আধুনিক যুগে চিকিৎসকদের জন্য যে হাইটেক সিমুলেশন ল্যাব ব্যবহার করা হয়, ২৫০০ বছর আগে একজন মানুষ ঠিক সেই একই সিমুলেশন প্র্যাকটিসের কথা ভেবেছিলেন। এই বিস্ময়কর দূরদর্শিতার কথা মাথায় রেখেই আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। নতুন কোনো পাণ্ডুলিপি বা ইতিহাস নিয়ে আবারও কথা হবে।